আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এখন আপনাদেরকে যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমার বা কোনো নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন গরিব ঘরের মেয়ে। আমি স্কুলে লেখাপড়া করি। আমার ছোট ছোট 3টা ভাই বোন আছে। আমার বাবা একজন ভ্যানওয়ালা, সেই ভ্যান চালায়। আমার মা বাসা থাকে, একজন গৃহিণী, সেই সংসার সামাল দেয়। আমি প্রতিদিন স্কুলে যাওয়া আসা করি। আমার বাবার স্বপ্ন ছিল আমাকে লেখাপড়া শিখাইয়া অনেক বড় লেখাপড়া শিখিয়ে আমি যেন একটা কলেজে মাস্টারি করতে পারি। তার একটা স্বপ্ন ছিল আমাকে স্যার স্যার বলে ডাকবে বা ম্যাডাম বলে ডাকবে। তার এটাই স্বপ্ন ছিল। কিন্তু গরিবের ঘরে জন্ম হয়েছি, অত বড় স্বপ্ন দেখলে কি আর হবে? লেখাপড়া শিখতে তো টাকা পয়সা লাগে। পরে আমার বাবা সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আমার বাবা বুকের মধ্যে শ্বাসকষ্ট আছে, যা ঠিক মতন সারাদিন গাড়ি ভ্যান চালাতে পারে না। তার অনেক কষ্ট হয়ে যায়। এইভাবে আমাদের সংসার অনেক কষ্ট লাগলো। 3 বেলা ঠিক মতন খাবারও খাইতে পারি না। এত কষ্ট দেখে আমি লেখাপড়া বাদ দিয়ে দিলাম। মাকে বললাম যে মা, আমি ভাই বন্ধুকে দেখি, তো তুমি নাই তো আমি একটা কাজ করতে চাই, কারণ সংসারে অনেক কষ্ট হয়ে যেতেছে। পরে মার সাথে পাশের বাড়ি এক ভাবির ঘরে আমরা একটু টুকটাকভাবে কাজকর্ম করে দিতাম। সেখান থেকে 2-1 বেলা ভাত দিত, কিন্তু তাতে তো সবার হইতো না, হয়তো একজনের খাবার দিয়ে দিত। পরে আমি চিন্তা করলাম যে না, গ্রামে যদি কেউ বাসায় কাজ করি তাহলে ওই বাসায় কাজ করলে তার এই শহরের মতন তো আর খাবার দাবার টাকা পয়সা দেবে না, শুধু একবেলা খাবার দেবে। তাই কাজ করা বাদ দিয়ে দিলাম। তো পাশের গ্রামে এক রফিক ভাই ছিল, সে আমাকে বলতো যে গ্রামে পড়ে থাকো কেন, চলো তোমাকে আমরা শহরে একটা বাসা বাড়ি আছে সেখানে কাজে দিয়ে দিই। পরে ওই ভাইয়ের কথা শুনে শহরে বাসা বাড়িতে কাজে গেলাম। যার পরে বেশ কিছুদিন ভালোই কাজকর্ম করতেছি। তো তারা অনেক বড়লোক মানুষ, অনেক মেহমান আত্মীয় স্বজন তাদের বিদেশে থাকে। তো এক আত্মীয়র সাথে কথা বলতেছে, ওই বাড়ির মেম সাহেবের স্বামী বলতেছে যে তাদের বাড়িতে কোনো কাজের মেয়ে নাই, তাদের অনেক কষ্ট হয়ে যেতেছে গা। এখন যদি একটা মেয়ে যদি বাংলাদেশ থেকে যদি পাঠায় তাদের সুবিধা হইতো। তো ওই দেশের শেখ বা ওই দেশের বিদেশি যে কফিলরা তারা বলতেছে, এখন সেই যে ভাইয়ের কাছে বলতেছে, সে ভাই আবার তার অফিসে অনেক বছর কাজ করছিল। তো এখন সে নিজে ব্যবসা খুলছে। এখন সেই লোক ভালো দেখা তখন বলতেছে যে না স্যার, আসলে আমাদের বাসায় একটা কাজের মেয়ে আছে, নতুন আসছে, আমাদের ঘরে কাজকর্ম করতে লাগে। এখন যেহেতু আপনার সমস্যা, তাহলে আমি মেয়েটাকে পাঠিয়ে দিতে পারি। পরে আমাকে বলতেছে, আমি যেই বাসা থাকি সেই সাহেব বলতেছে, দেখো এই লিজা, তোমার তো কপাল খুইলে গেছে গা। আমার এক বস আছে বিদেশি সৌদি কফিল, তাদের বাসায় যদি তুমি একটু কাজকর্ম করতে পারো, তোমার ভালো টাকা বেতন দেব, আমাদের চেয়ে 3 গুণ বাড়ায় দেবো। গ্রামে তো তোমাদের অবস্থা কথা অনেক শুনেছি, তোমার মা বাবা গরিব মানুষ, তোমার বাবা অসুস্থ, চিকিৎসা টাকা লাগে, তোমার ছোট ছোট 3টা ভাই বোন আছে, তাদেরকে লেখাপড়া করার লাগে। তাই বলছিলাম এই বাংলাদেশের কামাই দিয়ে তোমার কিচ্ছু হবে না, তার চেয়ে তুমি ওই বাসা যাও, বিদেশে তোমাকে পাঠা দিই, ওই দেশে যে শেখেরা আছে কফিল, তারা তোমাকে ভালোভাবে রাখবে। পরে কিছুদিন ভাবলাম, চিন্তা করলাম, যখন ঠিকই তো বলেছে, অল্প কিছু টাকা দিয়ে ইনকাম করলে এটা তো কষ্ট মষ্ট করে ডাইল ভাত খাই শেষ হয়ে যায়। তাহলে একটা বাবা চিকিৎসা, একটা ভাই বোনের ভবিষ্যৎ, লেখাপড়া খরচ, আমার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, এত খরচ আমরা কিভাবে চালাবো? পরে এই চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে আমি রাজি হইলাম। আর অনেক দিন থেকে ওই কফিল শেখ স্যারকে বুঝাচ্ছে, স্যার আবার আমাকে বুঝাচ্ছে। তখন চিন্তা করলাম দেখি ভাগ্যে কি হয়, যে নিজের জীবনটাকে সুন্দরভাবে যেন সাজাতে পারি।
পরে এক পর্যায়ে রাজি হইলাম। স্যার আমাকে ভিসার ব্যবস্থা করে, পাসপোর্টের ব্যবস্থা করে, টিকিট কিনে তারপর আমাকে সৌদি আরবে পাঠা দিল। আমি বাড়িতে বলতে চাইছিলাম, পরে বস স্যার আমাকে বললো যে না, বাড়িতে জানানোর দরকার নেই, হয়তো মানুষ এক একজনে এক এক কথা বলতে পারে, তাদের মা বাবা তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকতে পারে, এই জন্য আর কি তাদেরকে জানানোর দরকার নেই। তুমি বরঞ্চ ওখানে যাওয়ার পরে তারপরে তোমার বাবা মাকে বইলো। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে 2-3 দিন তো ভালোই ছিলাম। তারপর আমি বাবা মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে বাবা মা আমার তো যে বাসা আমি কাজ করি ওই বাসা স্যার আমাকে সৌদি আরবে তার এক পরিচিত শেখের বাসা পাঠাইছে। এই বাসার যে কফিলরা আছে তারা খুব ভালো মানুষ, আমাকে মোটা অঙ্কে বেতনও দেবে, ভালো একটা চাকরি পেয়েছি, তুমি আমার জন্য দোয়া করো। তারপরে মায়ের মন, বাবার মন, তারা তো খুব ছটফট করে, মা বিদেশের ব্যাপারে অনেক কিছু শুনেছি, তারা নাকি খারাপ, মানুষের উপরে নির্যাতন করে, এটা সেটা। আমি কি মা, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, আমাদের দেশের মানুষ যেমন সবাই ভালো না, আবার সবাই কিন্তু খারাপ না, তেমনি খারাপ ভালো মিলে আমাদের বিদেশে বাড়িতে আছে। তবে আমি যেই বাড়িতে আছি আজকে 3 দিন ধরে আসি, কোনো খারাপ না। আর আমার যেই স্যারে পাঠাইছে খারাপ বাড়িতে পাঠায় নাই, ভালো মানুষ দেখেই আমারে পাঠাইছে। পরে এইভাবে বেশ কিছুদিন কাজ করতে লাগলাম। কাজ করতে করতে একদিনকার ম্যাডামে আবার চলে গেছে তার বাপের বাড়ি। তার মা নাকি অসুস্থ, বাপের বাড়ি গেছে বেড়াইতে। পরে স্যার তো অফিসে যায় নাই। এখন স্যারের রান্না বান্না, খাওয়া দাওয়া আমি সব খেয়াল করি। তো একদিনকার স্যার চা চাইছিল, আমি স্যারের বেডরুমে গেলাম চা দেওয়ার জন্য। পরে আমার শরীর থেকে কাপড়টা উপর হয়ে যখন দেওয়া দোসালাম একটু নুইয়া, বডির উপর থেকে আমার কাপড়টা পরে গেল পরে গেছে মতনে। আমি যখন হয়েছি উপরেছি, সে আমার বডি ফিটনেসটা দেখলো, দেখার পরে তার কাছে খুব ভালো লাগলো। পরে আমি আমার কাপড় ঠিক করে চলে আসি। তো রাত্রেবেলা তো স্যারে ওই জিনিসটা দেখার পরে তার ঘুম ধরে না। পরে আমাকে ডাক দিল, কয় আমার শরীরে একটু ম্যাচ করতেছে, একটু মেসেজ করে দাও। তোমার ভাবি তো নাই, তোমার ভাবি থাকলে আমার মেসেজ করে দিত। পরে বিভিন্ন জায়গায় আমাকে মেসেজ করাচ্ছে, এইভাবে প্রতিনিয়ত আমি মেসেজ করে থাকি। পরে এই প্রায় সকালবেলা মেসেজ করে, রাতের বেলা মেসেজ করে। এখন সেই তো ভালো মনের মানুষ দেখে আমার কিছু বলতে সাহস পাচ্ছে না। তারপরে আমাকে বলতেছে, আচ্ছা তোমার তো বিয়ে হয়নি শুনেছি, তুমি বিয়ে বসবা কবে, বা তুমি কি। পরে আমি বললাম, স্যার এখন তো বিয়ে শাদী চিন্তা ভাবনা করতেছে না। তুমি তো দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, আর তুমি বিয়ে না বসে ভালো করছো। তোমার স্বামীর কাছে যদি তুমি বিয়ে বসতা, তোমার স্বামী তো তোমাকে ছাড়া থাকতেই পারতো না। তোমার কি সুন্দর জিনিস, কত সুন্দর চোখ, কত সুন্দর বডি ফিটনেস, তোমারটা তো সেই জিনিস, তোমাকে ছাড়া কি তোমার স্বামী থাকতে পারতো? একদম পারতো না। তুমি যদি আমার স্ত্রী হইতা, তোমাকে আমি কত আদর করতাম, কত ভালোবাসতাম। সুন্দর রোমান্টিক কথা যখন স্যারে বলতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। জানো তোমার ম্যাডামে বাপের বাড়ি চলে গেছে গা, আমি রাত্রেবেলা একা একা থাকি, আমার ঘুম ধরে না, আমার খুব কষ্ট হয়। তোমার বডিগুলো আমার ম্যাডামের মতনই দেখতে লাগে, আমার একটু ধরতে ইচ্ছা করে। পরে আমি বললাম যে স্যার আপনি তো শেখ মানুষ, কপিল মানুষ, আপনি যেটা বলবেন সেটাই হবে। তোমার আমি সর্বদিক দিয়ে খুশি করে দেবো, কোনো দিক দিয়ে কোনো কষ্ট দেবো না। জাস্ট তুমি শুধু আমার একটু আমার দিকটা দেখবা, আমার একটু ভালোবাসা দিবা, আদর দিবা। তুমি যেহেতু বাংলাদেশি মানুষ, 2টা পয়সার জন্য কষ্ট করতে আসছো, তোমার কষ্ট মজুরি তুমি পাইবা। পরে স্যার হয়ে বাংলাদেশে 10,000 টাকা হবে। স্যার আমার সাথে একবার সময় কাটালো প্রায় 1 ঘন্টা। পরে স্যারে আমার খুশি হয়ে 10,000 টাকা দিল। তারপরে আবার যখন সময় কাটা মাঝে মধ্যে যখন সুযোগ হয় সারা রাত রাখে, তারপরেও 20,000 30,000 বাংলাদেশি এরকম টাকা হবে, এইভাবে আমাকে ডলার দেয়। তা ম্যাডামরাও বলছে, স্যারে যেহেতু আমার কাছ থেকে মজা পাইছে,
পরে ম্যাডামরে ফোন দেয়া বলে, তুমি এখন আইসো না, তোমার মা তো অনেক অসুস্থ, কখন না কখন হুট করে মারা যায়, তো ভালোভাবে সুস্থ হলো, তার একটা ধারও এলো, তখন তুমি আইসো। পরে আচ্ছা ঠিক আছে। ম্যাডামও বুঝতে পারে নাই যে সাহেবের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। পরে তো সাহেবের যখন আমার ইচ্ছা মতন খেলা করলো আমার সাথে, আমার খুব ভালো লাগলো, অনেক মজা পাইলাম, সাহেবও অনেক মজা পাইছে। তারপরে এইভাবে যখন সুযোগ হয় প্রতিনিয়ত আমি প্রায় 4-5 বছর কাটা দিলাম। সাহেবের যা বেতন টেতন দিত, আমাদের বাড়িতে বিল্ডিং ঘর করছি, বাবার চাকরির ব্যবস্থা করছি, বাবার চিকিৎসা ব্যবস্থা করছি। আমি মোটামুটি সুখী শান্তিতে আমার দিন কাটাইছি। 5 বছর সাহেবের কাছে থাইকা পরে আমি বাড়িতে যাইয়া আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদি করে ছেলেটাকে একটা ব্যবসা ধরা দিলাম। আমি আমার লাইফটা গুছিয়ে ফেললাম। এই জন্য আপনাদেরকে বলতেছি, যারা বিদেশে যান, ভালো মানুষ দেখে শুনে ভালো দালালের মাধ্যমে বিদেশে যাবেন, তাহলে আমার মতন কোনো বিপদে পড়বেন না। এবং ভালো একটা লোক ধরলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবং নিজের পায়ে দাঁড়াতে পারবেন। বিদেশের লোক সবাই খারাপ না, আবার সবাই কিন্তু ভালো না। তো যাচাই বাছাই করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।